গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। এবং আজকে আবার আমরা আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। পার্ট নাম্বার 17 অলরেডি 16টা পার্ট চ্যানেলে আপলোড আছে। আমরা প্রচুর এমসিকিউ প্রচুর না, প্রচুর ডেটা একটা ক্লাসে করছি এবং সেখান থেকে তোমাদের অনেকটা সিলেবাস কভার হয়ে যাবে। তাই শুধু পিওয়াইকিউ কোয়েশ্চেন্সই না, যে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকের কোয়েশ্চেনও এই ক্লাসের মধ্যে রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে what were the primary goals of 5-year plans in India? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্যগুলি কি ছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স। মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে তোমার কারখানা স্থাপন করা, আরবানাইজেশন মানে বিভিন্ন সিটির আরবানাইজ করা, ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভর হওয়া, ঠিক আছে। পভার্টি ইরাডিকেশন, গরিবি হাটাও, পভার্টি ইরাডিকেশন, আরবানাইজেশন, সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড মডার্নাইজেশন, নাকি সোশ্যাল ওয়েলফেয়ার, সেলফ সাফিসিয়েন্সি, ইকুয়ালিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আর হচ্ছে গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলায়েন্স অ্যান্ড ইকুয়ালিটি। খেয়াল করো, প্রাইমারি গোলস জিজ্ঞেস করেছে। প্রাইমারি গোলস মানে আমরা খেয়াল রাখবো যে প্রথম দিকের যে 5-year প্ল্যান গুলো সেগুলোতে কি কি প্রাইমারি গোল ছিল বা ফার্স্ট 5-year প্ল্যানের মধ্যে কি কি গোল ছিল। অনেকে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অপশনটা টিক করতে চাইবে, কিন্তু এখানে খেয়াল রাখবে যে প্রথমে ইন্ডিয়ান ইকোনমি একটা সোশিয়োলজিক্যাল মানে সোশ্যালিস্ট একটা অ্যাপ্রোচ গ্রহণ করেছিল, যেখানে গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলায়েন্স অ্যান্ড ইকুয়ালিটি এইটাই ছিল তার প্রাইমারি গোল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, এটা কেন হলো না? কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আরবানাইজেশন এগুলোতে পরে ফোকাস করছি। আগে আমাদের নর্মাল যে একদম কিচ্ছু ছিল না সেখান থেকে গ্রোথ হওয়া এবং নিজেদের কিছু সোশ্যালিস্টিক যে অ্যাপ্রোচ ছিল সেই অ্যাপ্রোচের মাধ্যমে একটু মডার্ন হওয়া। প্রত্যেকটা সমাজে মানে এত বেশি ইনইকুয়ালিটি ছিল ইন দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, যখন ভারত স্বাধীন হয় তখন কিছু সংখ্যক মানুষের কাছে অনেক, এখনো ইনইকুয়ালিটি আছে বাট স্টিল তখন যেটা ছিল সেখান থেকে আমরা ইকুয়ালিটিতে আসার জন্য অনেক কিছু অ্যাপ্রোচ করেছিলাম। যেমন তোমার অপারেশন বর্গা দেখি যে একটা সার্টেন লিমিট পর্যন্ত কেউ জমি হোল্ড করতে পারবে, তার থেকে বেশিটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে। গভর্নমেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে আন্ডারটেক করছিল। তো অল দিস থিং হ্যাপেন ইন দ্য প্রাইমারি ফেজ অফ 5-year প্ল্যান। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, growth with stability and progressive achievement of self-reliance was the objective of which 5-year plan? স্থিতিশীলতা সহ প্রবৃদ্ধি এবং স্বনির্ভরতার ক্রমবর্ধমান অর্জন ছিল ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। ফিফথ, থার্ড, ফোর্থ নাকি সেকেন্ড? এই কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কি কোনটা তোমার প্রাইমারি গোল ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে সেলফ রিলায়েন্স এর কথা বলা হয়েছে। সেলফ রিলায়েন্স বললে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ফোর্থ 5-year প্ল্যান, ঠিক আছে। ফোর্থ 5-year প্ল্যানে আমরা সেলফ রিলায়েন্সের দিকে বেশি টেক কেয়ার করি। এবং সরি, ফোর্থ 5-year প্ল্যান কবে হয়েছিল? আমরা পড়েছি ফার্স্ট 5-year প্ল্যান 1951 থেকে 1956, তারপর 1956 থেকে 1961, দেন 1961 থেকে 1966। ফার্স্ট 5-year প্ল্যান আমরা পড়েছি হ্যারোড ডোমার মডেল। ফার্স্ট 5-year প্ল্যানে কি সেক্টর ছিল? তোমার এগ্রিকালচার এবং কিছু ড্যাম এখানে সেট আপ করা হয়েছিল। এখানে আমরা দেখবো যে টার্গেট করা হয়েছিল 2.1 এবং অ্যাচিভ করা হয়েছিল 3.6 এবং এটা বেশ সাকসেসফুল একটা প্ল্যান ছিল। তারপরে সেকেন্ড 5-year প্ল্যানে আমরা দেখবো যেটা হচ্ছে নেহেরু মহলানবিশ বা প্রশান্ত চন্দ্র মহলানবিশের দ্বারা যে মডেলটা করা হয়েছিল, পিসি মহলানবিশ মডেল, তার ওপর বেস করে সেকেন্ড 5-year প্ল্যান হয়। এবং সেকেন্ড 5-year প্ল্যানে টার্গেট গ্রোথ ছিল 4.5, অ্যাচিভ করা হয়েছিল 4.2, মডারেটলি সাকসেসফুল। বাট থার্ড 5-year প্ল্যানে গিয়ে একদম ইন্ডিয়ান ইকোনমি মুখ থুবড়ে পড়ে, কারণ এখানে তিনটে রিজন আমরা পড়েছিলাম। কি কি না, সিভিয়ার ড্রট হয়েছিল, ইন্দো চাইনা ওয়ার হয়েছিল এবং ইন্দো পাক ওয়ার হয়েছিল। তার জন্য থার্ড 5-year প্ল্যানে যে আমাদের টার্গেট ছিল সেই টার্গেটের হাফও আমরা পৌঁছাতে পারিনি। টার্গেট ছিল 5.6, আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম 2.6% এবং সেটাকে বলা হয় মিজারেবলি ফেইল্ড 5-year প্ল্যান। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অলরেডি আমরা ক্লাসে ডিসকাস করছি, তাই লিখছি না, কিন্তু যারা ক্লাসটা শুনছো তাদের রিভিশন হচ্ছে। এবং থার্ড 5-year প্ল্যান কোন মডেলের উপর বেস করে হয়েছিল? এটা হচ্ছে গ্যাডগিল ফর্মুলার মডেলের উপর বেস করে হয়েছিল। তারপরে আমরা একটা ব্রেক নিই 5-year প্ল্যান থেকে, যেখানে আমরা তিনটে অ্যানুয়াল প্ল্যান লঞ্চ করা হয় এবং যেটাকে আমরা বলি প্ল্যান হলিডেজ, ঠিক আছে। প্ল্যান হলিডেজ সেটা কত থেকে চলেছিল? 1967 থেকে 1969 পর্যন্ত তিনটে অ্যানুয়াল প্ল্যান এখানে
তোমার ডিক্লেয়ার করা হয়েছিল। ওকে, দেন ফোর্থ 5-year প্ল্যান হচ্ছে 1969 থেকে 1974 পর্যন্ত। এটা হচ্ছে তোমার রুদ্র অ্যালিন মডেল, অথবা বলতে পারি আমরা সরি গ্যাটগিল তো 3 নম্বরে হয়ে গেছে, তবু এখানে গ্যাটগিল ফর্মুলার উপর বেস করে এই মডেলটা হয়েছিল। এবং এখানে গ্রোথ উইথ স্টেবিলিটি, এই যে গ্রোথ উইথ স্টেবিলিটি, এই কথাটা হচ্ছে এর কি পয়েন্ট, এটা হচ্ছে এর কি পয়েন্ট যেটা তোমাকে মনে রাখতে হবে। গ্রোথ উইথ স্টেবিলিটির উপর লক্ষ্য দেওয়া হয়েছিল, কারণ এর এবং এই 4-5-year প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাবো যে পোখরান যে অ্যাটমিক বোমা তৈরি করা হয়েছে এবং অ্যাটমিক যে টেস্টিং হয়েছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট, যেটা পোখরান 1, সেটার নাম হচ্ছে, সেটার কোড নাম ছিল কি স্মাইলিং বুদ্ধা, সেটাও কিন্তু এই 4-5-year প্ল্যানের টাইমেই টেস্ট করা হয়েছিল। স্মাইলিং বুদ্ধা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট। ওকে, যেটাকে আমরা পোখরান 1 ও বলে থাকি। পোখরান 2 আছে একটা, তাই গুলিয়ে ফেলবে না, কোয়েশ্চেন দেয় অনেক সময় পোখরান 2 থেকেও, সেটাও আমরা বলবো। এবং এখানে ফার্স্ট টাইম ফ্যামিলি প্ল্যানিং এর যে ধারণা সেটা অ্যাডপ্ট করা হয়েছিল। 14টা ব্যাংক, 14th ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল। এবং এই টাইমে প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। এবং এখানে আমরা দেখব 1971 এর যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এবং বাংলাদেশের জন্ম, সেটাও আমরা এই টাইমে দেখব। আচ্ছা, আর কি এখানে মনে রাখতে হবে, এখানকার যে টার্গেট ছিল, টার্গেট রেট ছিল হচ্ছে 5.6, এন্ড এটাও ফেলিওর ছিল, এবং অ্যাচিভ করেছিল 3.3, এটাও ফেলিওর ছিল, বিকজ এখানে আবার ওয়ার হচ্ছে, একটা টেনশনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এখানেও কিন্তু আমরা দেখবো যে এটা একটা ফেলিয়ার 5-year প্ল্যান ছিল। নেক্সট হচ্ছে তোমার 5th 5-year প্ল্যানটা একটুখানি দেখে নিই। 5th 5-year প্ল্যান, পরের বছর, মানে পরের বছর বলতে ইন দ্য ইয়ার অফ 1974 থেকে, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু 4 বছর চলেছিল, কারণ তারপরে ইন্দিরা গান্ধীর সরকার পড়ে গেছিল এবং নতুন গভর্নমেন্ট গঠিত হয়েছিল জনতা দলের। মোরারজি দেশাই ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি হচ্ছে অকংগ্রেসীয় দলের প্রাইম মিনিস্টার ছিলেন। এবং যখন মোরারজি দেশের জনতা দল ক্ষমতায় আসেন, তখন তারা এই 5-year প্ল্যানটাকে ক্যান্সেল করে দেয়। 1 বছর এখনো ছিল তার মেয়াদ, কিন্তু ক্যান্সেল করে দেয়। তাই এই 5-year প্ল্যানটা কিন্তু 4 বছরই চলেছিল। এবং এটা কোন মডেলের উপর বেসড করে? বেসড অন ডিপি ধর মডেল। ডিপি ধর মডেল। এবং এখানে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গরিবি হাটাও যে স্লোগান, গরিবি হাটাও স্লোগান এই 5-year প্ল্যানের সময় ফেমাস হয়েছিল এবং যেটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এই টাইমে এমার্জেন্সিও ঘোষিত হয়েছিল। ওকে, এবং খেয়াল করে দেখো 1976 এ আমরা কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ি, কি বলতো? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ইন্দিরা গান্ধীর টাইমে হয়েছিল। তারপর 1978 এ আমরা পড়ি 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা তোমার ইন্দিরা গান্ধীর সরকার চেঞ্জ করার পরে হয়েছিল। ওকে, আচ্ছা, এখানে আর কি খেয়াল রাখবে, যে সেলফ রিলায়েন্স এর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। সেলফ রিলায়েন্স,
আর কি এখানে ইম্পর্টেন্ট স্টার দিয়ে মার্ক করে লিখবে, যেটা হচ্ছে MNP প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, বা মিনিমাম নিডস প্রোগ্রাম ইন দ্য ইয়ার অফ 1974 এটা লঞ্চ করা হয়েছিল। এবং এখানে 20 পয়েন্ট প্রোগ্রামও এর আন্ডারই পড়ছে, 20 পয়েন্ট প্রোগ্রাম। কোয়েশ্চেন আসে যে এগুলো কোন কোন বছর লঞ্চ করা হয়েছিল, ইন দ্য ইয়ার অফ 1975। এবং এখানে রুরাল যে ব্যাংক গুলো আছে, রিজিওনাল রুরাল ব্যাংক আগের দিন পড়ছিলাম, সেগুলো সেট আপ করা হয়েছিল। ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাংক কোথায় সেট আপ করা হয়েছিল বলতো, তোমাদেরকে বলেছি আগের দিনের ক্লাসে। আচ্ছা, এখানে টার্গেট করা হয়েছিল 4.4% এবং অ্যাচিভ করা হয়েছিল 4.8%। সো বিট সাকসেসফুল প্ল্যান, ঠিক আছে। এরপরে খেয়াল রাখবে যেটা হচ্ছে বলার, সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যানের পরে এখানে আমরা দেখতে পাবো যে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যান এটাও হচ্ছে তোমার কাইন্ড অফ অ্যানুয়াল প্ল্যান, যেটা 2 বছরের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা হচ্ছে 1978 থেকে 80 পর্যন্ত। এবং এটা হচ্ছে ডিউরিং জনতা পার্টি, এবং এই টাইমে প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। একটা কোয়েশ্চেন আসে যে ফার্স্ট অকংগ্রেসীয় প্রেসিডেন্ট কে ছিলেন, প্রথম অকংগ্রেসীয় প্রেসিডেন্ট কে ছিলেন। এই কোয়েশ্চেনটার অ্যান্সারে আমি অনেকবার মোরারজি দেশাই অ্যান্সার করতে দেখেছি, কিন্তু ট্রাস্ট মি, মোরারজি দেশাই কখনোই প্রেসিডেন্ট ছিলেন না। তাই প্রথম অকংগ্রেসীয় প্রেসিডেন্ট যদি জিজ্ঞেস করে সেটা কে হবে, তোমরা কমেন্ট সেকশনে উত্তর দিও। মোরারজি দেশাই হবে না ফর শিওর। আচ্ছা, এই যে রোলিং প্ল্যান, এই টাইমে এমপ্লয়মেন্টের উপর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে, রোলিং প্ল্যানের সময়। এবার আবার 2 বছর পরে জনতা পার্টির যে সরকার সেটা ভেঙে যায়, আবার ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হয়, 6 ইয়ার প্ল্যান লঞ্চ করে। এবং 6 ইয়ার প্ল্যানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল। আজকে কি আমরা 6 ইয়ার প্ল্যানটাও বলে দেবো? বলেই দিই, তাহলে আমাকে একটা স্লাইড নিতে হবে, ওয়েট করো একটুখানি, জাস্ট এ মিনিট। ওকে, 6 5 ইয়ার প্ল্যান, তাই তো? 6 5 ইয়ার প্ল্যান, এটা হচ্ছে কবে, ইন দ্য ইয়ার অফ 1980 to 85। প্রাইম মিনিস্টার আবার হয়ে গেছে ইন্দিরা গান্ধী। স্টাডি আইকিউ এ, আমি চ্যানেলের নামই বলছি, স্টাডি আইকিউ এ আগে একটা সিরিজ ছিল, আমি জানি না এখন আছে কিনা, প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের টাইম পিরিয়ডে কি কি হয়েছে, মানে একদম জওহরলাল নেহরুর টাইম পিরিয়ড থেকে, কেউ দেখেছো কিনা আমি তাও জানি না ওই সিরিজটা। ওইখানে একটা সিরিজ ছিল যে প্রত্যেকটা প্রাইম মিনিস্টার টাইমে কি কি হয়েছে, একটা প্লেলিস্ট ছিল, এবং সেখানে স্টোরি টেলিং নেচারে, হয়তো এক্সাম পারপাসে অতটাও ইম্পর্টেন্ট না হলে, বাট তোমাকে একদম ক্রোনোলজিক্যালি তুমি ভাবতে পারবে যে কোনটার পরে কি হচ্ছে, কে কখন আসছে, মানে পলিটিক্যাল সিনারিওটা তুমি যদি ওটা দেখতে পারবে, যদি এখন সময় থাকে কারো তাহলে দেখতে পারো। আচ্ছা, এখানে 6 5 ইয়ার প্ল্যানে কি হয়েছিল, 6 5 ইয়ার প্ল্যান, এটা আবার ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার। 6 5 ইয়ার প্ল্যানে অনেক কিছু ইম্পর্টেন্ট হয়েছিল। প্রথম কথা হচ্ছে ফোকাস করা হয়েছিল ন্যাশনাল ইনকামের উপর ফোকাস করা হয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে টেকনোলজির উপর ফোকাস করা হয়েছিল। তারপর হচ্ছে তোমার আনএমপ্লয়মেন্টের উপর ফোকাস করা হয়েছিল, সেটা রোলিং প্ল্যানেও করা হয়েছিল, ঠিক আছে। এবং এখানে তোমার কিছু প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, যেমন হচ্ছে ট্রাইসেম, TRYSEM। ট্রাইসেম এর ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং ফর রুরাল ইউথ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ
এমপ্লয়মেন্ট এবং IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আগে এই তোমার 5 এর প্ল্যান থেকে ভরে ভরে কোয়েশ্চেন আসতো, এখন ইদানিং একটু কম কোয়েশ্চেন আসে, বাট স্টিল ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি NREP, আগে কোয়েশ্চেন কিরকম আসতো যে কোন 5 এর প্ল্যান কোন মডেলের উপর বেস করে তৈরি হয়েছে, কোথায় তোমার কি বলবো পোখরান 1 হয়েছে, যুদ্ধ হয়েছে, মানে যেগুলো খুব কমন কোয়েশ্চেন। এখন কিন্তু এরকম কোয়েশ্চেন আসে যে এই 5 এর এই প্রোগ্রামটা কোন 5 এর টাইম পিরিয়ডে লঞ্চ করা হয়েছে, তাই একটুখানি খেয়াল রাখবে, ঠিক আছে। NREP এখানে লঞ্চ করা হয়েছিল। ইম্পর্টেন্ট হচ্ছে নাবার্ড গঠিত হয়, নাবার্ড, ওকে। নাবার্ড গঠিত হয় 12 জুলাই in the year of 1982 by the recommendation of Sibraman Committee. Important, আমি recommendation of Sibraman Committee. কি হলো, কি এই ডিস্টারবেন্সটার কারোর কাছে ফিক্স আছে কিছু? এই যে প্রোগ্রামটা আমার ক্লোজ হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো এটা কেন হচ্ছে, বারবার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে এটার জন্য। যদি কারোর জানা থাকে আমাকে একটু বলো। আর তোমরা এতদিনে আরিয়াকে দেখে দেখে ওর ফ্যান হয়ে যাবে। যাবার আগের দিনের মতো সব লেখাগুলো চলে গেল। চলো ঠিক আছে, যেটা বলছিলাম আমি লিখে দেবো। নাবার্ড গঠিত হয় অন দ্য রেকমেন্ডেশন অফ সিব্রাহ্মণ কমিটি, এবং এখানে খেয়াল রাখবে তোমার ল্যান্ডলেস লেবারদের জন্য, ল্যান্ডলেস লেবারদের জন্য তোমার ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, যেটা RLEGP, সেটাও লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1983। এই কোটা ইনফরমেশন খেয়াল রাখবে, বাকি যেগুলো চলে গেল সেগুলো আমি লিখে দেবো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 তে যেতে হবে, তাই তো? আবার ওইটা আসছে, আবার ওই জিনিসটা হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, আ প্ল্যান অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ, ভারতের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা পরিকল্পনা, যেটা আরো একটা নামে পরিচিত, যেটা হচ্ছে দিল্লি প্ল্যান, গুজরাট প্ল্যান, সুরাট প্ল্যান, নাকি বোম্বে প্ল্যান। A plan of economic development for India is also known as বোম্বে প্ল্যান। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, বোম্বে প্ল্যান নামে পরিচিত ছিল। এখানে আর কতগুলো প্ল্যানের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার গান্ধিয়ান প্ল্যান, গান্ধিয়ান প্ল্যান যেটা আসছে ইন দ্য ইয়ার অফ 1944, এবং এখানে কে ফর্ম করেছিলেন? ফর্মুলেটেড বাই শ্রীমান নারায়ণ আগরওয়াল। অনেক জায়গায় এখানে SN আগরওয়াল বলেও লেখা থাকবে। আগরওয়াল, হ্যাঁ আগরওয়াল স্পেলিংটা একটু ভুল লিখলাম, আগরওয়াল, ওকে। আর একটা প্ল্যান মনে রাখবে, এবং এখানে এমফাসিস করা হয়েছিল গান্ধিয়ান আইডিওলজির উপর, এবং সেলফ রিলায়েন্স, তারপর রুরাল ডেভেলপমেন্ট, কটেজ ইন্ডাস্ট্রি, এগুলোর উপর ফোকাস করেছিল। নামটা শুনেই বুঝতে পারছো যে তিনি গান্ধীজির আইডিওলজি থেকে ইন্সপায়ার্ড ছিলেন। আর একটা হচ্ছে তোমার সর্বোদয়া প্ল্যান, সর্বোদয়া প্ল্যান,
যেটা ইন দ্য ইয়ার অফ 1950 তে এসেছিল এবং এটা ড্রাফট করেছিলেন জে পি নারায়ণ। জেপি নারায়ণ। এবং এই প্ল্যানটাও কিন্তু এই গান্ধীন প্ল্যান থেকে ইন্সপায়ার হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4. Who among the following called Netaji Subhash Chandra Bose a patriot of patriots? নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন? অপশন এ হচ্ছে জওহরলাল নেহরু, অপশন বি হচ্ছে চিত্তরঞ্জন দাস, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি হচ্ছে পট্টভি সীতারামাইয়া। কে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলেছেন? সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন। এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন দ্য ইয়ার অফ, এবং খেয়াল রাখবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুই কিন্তু গান্ধীজিকে ফাদার অফ নেশন বলেছিলেন। Next question number 5. In 1895, Mahatma Gandhi, along with other Indian, has established dash to fight against the racial discrimination. 1895 সালে মহাত্মা গান্ধী 1895 সালে, হ্যাঁ ঠিক আছে, ওকে, 1895 সালে মহাত্মা গান্ধী অন্যান্য ভারতীয়দের সঙ্গে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ড্যাশ প্রতিষ্ঠা করেন? দেব সমাজ, ব্রাহ্ম সমাজ, নাটাল কংগ্রেস নাকি সবরমতী আশ্রম? দেখো 1895 মানে গান্ধীজি তখন কোথায় রয়েছেন? গান্ধীজি তখন রয়েছেন সাউথ আফ্রিকাতে, এবং সাউথ আফ্রিকাতে তিনি স্ট্যাবলিশ করেছিলেন নাটাল কংগ্রেস। নাটাল কংগ্রেস স্ট্যাবলিশ করেছিলেন রেশিয়াল ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য সাউথ আফ্রিকানস এবং ইন্ডিয়ানস, এবং এখানে তিনি একটা নিউজ পেপারও চালু করেন। এটা খেয়াল রাখবে, সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। এবং এখানে তিনি ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা নিউজ পেপার চালু করেন, ইন্ডিয়ান ওপিনিয়ন নিউজ পেপার। আর কি করেছিলেন? আর করেছিলেন হচ্ছে তোমার টলস্টয় ফার্ম এবং ফোনিক্স ফার্ম। ফোনিক্স একটা পাখিও হয় না, যে ফায়ার, আগুন লেগে যায় দিয়ে তোমার পুড়ে যায়, তারপর সেই ছাই থেকে আবার তৈরি হয় একটা মাইথোলজিক্যাল ক্রিয়েচার ফোনিক্স। তো ফোনিক্স ফার্ম ইন দ্য ইয়ার অফ 1904, অ্যান্ড হচ্ছে টলস্টয় ফার্ম, তিনি টলস্টয়ের দ্বারা খুব প্রভাবিত ছিলেন এবং টলস্টয় ফার্মও এস্টাবলিশ করেছিলেন। এগুলো সবই কিন্তু সাউথ আফ্রিকাতে, ঠিক আছে, এগুলো সবই সাউথ আফ্রিকাতে ইন দ্য ইয়ার অফ 1910। এই যে ফোনিক্স ফার্ম এস্টাবলিশ করেছিলেন, এখানে সত্যাগ্রহর নতুন যে টেকনিক সেটা কিন্তু তিনি অ্যাডপ্ট করেছিলেন। এবং তিনি যে আনটু দ্য লাস্ট যে জন রাস্কিনের যে বইটা ছিল সেটার দ্বারাও কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিলেন। গান্ধীজি ভারতবর্ষে ফিরে আসেন ইন দ্য ইয়ার অফ 1915, এটা আমরা পড়েছি। এবং তারপরে আমরা দেখব যে, আচ্ছা এখানে একটা জিনিস, গান্ধীজির ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স কোথায় হয়েছিল? পরের স্লাইডটা ফাঁকা আছে, আচ্ছা হ্যাঁ এখানে লিখছি। গান্ধীজির মানে কোন টাইমে তিনি ফার্স্ট জনগণের সামনে এসেছিলেন আর কি? ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স, হঠাৎ মনে পড়লো কোয়েশ্চেনটা। ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স, খেয়াল রাখবে এটা কিন্তু চম্পারণ সত্যাগ্রহ নয়। ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স, ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন দ্য ইয়ার অফ 1916, এবং এটা হচ্ছে তোমার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কিন্তু গান্ধীজির ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স দেখা গেছিল। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা জোনাথন ডানকান এস্টাবলিশ করেছিলেন, তাই তো? ওকে, এরপর তো আমরা অলরেডি পড়ে নিয়েছি ইন দ্য ইয়ার অফ 1917 চম্পারণ সত্যাগ্রহ, তারপরে 18তে আহমেদাবাদ মিল স্ট্রাইক এবং 18তে খেদা সত্যাগ্রহ।
এবং তারপরে এই যে খেদা সত্যাগ্রহ আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ছিল। এবং খেয়াল রাখবে 1917-তে চম্পারণে গান্ধীজির সাথে আর কার কার নাম মনে রাখবে এখানে, জেবি কৃপালিনী ছিলেন এখানে, ঠিক আছে, জেবি কৃপালিনী, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং মজরুল হক, মজহারুল হক, হক স্পেলিং কি HAOQEUE, মজহারুল হক, এরা কিন্তু তোমার গান্ধীজির সাথে ছিলেন। ওকে, আচ্ছা এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান কংগ্রেস কমিটি ওয়াজ দ্য কুইট ইন্ডিয়া রেজলিউশন অ্যাকসেপ্টেড? কুইট ইন্ডিয়া রেজলিউশন কোন সেশনে অ্যাকসেপ্ট করা হয়েছিল? ক্যালকাটা, দিল্লি, মাদ্রাজ নাকি বোম্বে? কুইট ইন্ডিয়া রেজলিউশন অ্যাকসেপ্ট করা হয়েছিল বোম্বে সেশনে, বা এখানে আমরা বলতে পারি যে তোমার মহারাষ্ট্রতে যে সেশনটা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1942, সেই সেশনে কুইট ইন্ডিয়া রেজলিউশনটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। এবং এখানে তোমার খেয়াল রাখবে যে আগস্ট প্ল্যান এসেছিল 1940s-এ, 1940s-এ আসছিল আগস্ট অফার, এবং এই আগস্ট অফারকে রিজেক্ট করে দিয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগ। তারপরে এই আগস্ট অফারের রেসপন্সে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ দেখতে পাবো আমরা, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। দু 2023-এর WBCS প্রিলিমসে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ থেকে কোয়েশ্চেন এসেছিল। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ লঞ্চ বাই গান্ধীজি, and ফার্স্ট হচ্ছে বিনোবা ভাবে, and সেকেন্ড হচ্ছে জেল নেহেরু। ওকে, এরপর হচ্ছে 1942-এ আসছে ক্রিপস মিশন, ক্রিপস মিশন যেখানে ডমিনিয়ন স্টেটাসের কথা বলা হচ্ছে, ডমিনিয়ন স্টেটাস অফার করা হচ্ছে। এবং সেটাকেও রিজেক্ট করা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের মাধ্যমে, ঠিক আছে, ডমিনিয়ন স্টেটাসও তখন মুসলিম লীগ কংগ্রেস রিজেক্ট করেছে। মানে এই টাইমে আসার পরে আমরা মানে উই ইন্ডিয়ান্স বি লাইক যে পূর্ণ স্বাধীনতা ছাড়া আমরা আর কোনো কম কিছুতে কোনোভাবেই এগ্রি করব না। তারপরে ইন দ্য ইয়ার অফ 1942 জুলাইয়ে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1942 জুলাইয়ে যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সেটা মহারাষ্ট্রে মিটিং করে এবং সেখানে তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশন অ্যাডপ্ট করা হয়। এবং এই কুইট ইন্ডিয়া মুভমেন্টেই আমরা স্লোগান পাবো ডু অর ডাই, করো ইয়া মরো, ঠিক আছে, বাই গান্ধীজি। এবং সরি, এবং এই যে ক্রিপস মিশন তার রেসপন্সে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে রেজলিউশন সেটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এবং খেয়াল রাখবে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু মুসলিম লীগ সাপোর্ট করেনি, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভাও সাপোর্ট করেনি। মার্ক মাই ওয়ার্ড, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা দুটো অর্গানাইজেশনই কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট সাপোর্ট করেনি। কিন্তু আনফরচুনেটলি আমরা সব জায়গায় এটা পড়ি যে কুইট ইন্ডিয়া মুভমেন্টকে মুসলিম লীগ সাপোর্ট করেনি, কারণ ওদেরকে অনেক কিছু প্রমিস করা হয়েছিল বা ভুলিয়ে ভালিয়ে ইংরেজ অনেক কিছু বলেছিল, বাট হিন্দু মহাসভাও তো সাপোর্ট করেনি, তার রেসপেক্টে কি তোমরা জাস্টিফিকেশন দেবে? তো ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে। তো যাই হোক, আমি সেসব কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7-এ মুভ করবো। আহমেদনগর ওয়াজ ফাইনালি অ্যানেক্সড বাই মুঘলস ইন, আহমেদনগর অবশেষে কত সালে মুঘলদের দ্বারা অধিকৃত হয়? কত সালে অধিকৃত হয় আহমেদনগর? আহমেদনগর 1630, 1635, 1632 নাকি 1637? আহমেদনগর পড়ার আগে আমি একটুখানি তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে
বাহমনি কিংডম, বাহমনি যে কিংডম ছিল আমরা পড়েছিলাম যে বিজয়নগরের উপরের দিকটাতে বাহমনি কিংডম ছিল, বিজয়নগর তো আমরা ডিটেলসে পড়ে নিয়েছি। এই যে বাহমনি কিংডম, এই বাহমনি কিংডমের যে রাজারা ছিল তারা ছিল অ্যাকচুয়ালি শিয়া মুসলিম, ঠিক আছে, শিয়া মুসলিম। এবং এখানে যে ফাউন্ডার ছিল তারা হচ্ছে, ফাউন্ডারের নাম হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমুন শাহ। বাহমনি কিংডমের যিনি ফাউন্ডার ছিলেন তার নাম কি, ভালো করে লেখা হোক। আলাউদ্দিন হাসান বাহমন শাহ, এবং তার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে বাহমনি কিংডম। আচ্ছা, এরপরে এদের যে ক্যাপিটাল, আলাউদ্দিন হাসান স্যার ক্যাপিটাল কোথায় ছিল? আলাউদ্দিন হাসান স্যার ক্যাপিটাল ছিল হচ্ছে গুলবার্গা, ঠিক আছে, ফার্স্ট ক্যাপিটাল ছিল। এবং এই আলাউদ্দিন হাসান শাহ অলসো নোন অ্যাজ হাসান গাঙ্গু, গাঙ্গুবাই নয়, হাসান গাঙ্গু, হাসান গাঙ্গু, ঠিক আছে। এবং এখানে যে কাকাতিয়ার যে ডাইনেস্টি ছিল সেই টাইমে তাদের দ্বারা মানে তাদেরকে হারিয়ে দিয়েছিল, ঠিক আছে। এরপরে আমরা দেখব কিছু রাজা রাজত্ব করে তার কন্টেম্পোরারি, এবং একজন রাজা ছিল যার নাম হচ্ছে মেহমুদ গওয়ান। মেহমুদ গওয়ান হচ্ছে একজন মার্চেন্ট ছিল এবং পেশোয়া ছিল ডিউরিং দ্য বাহমনি কিংডম। এবং তিনি এই যে গওয়ান, তার তার মানে মৃত্যুর পর গোটা বাহমনি কিংডমটা ডিসইন্টিগ্রেট হয়ে যায়। ডিসইন্টিগ্রেট হয়ে গিয়ে পাঁচটা ছোট ছোট লোকাল বডি বলবো না, মানে পাঁচটা ছোট ছোট পার্টে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। যেমন ভাবে যদি আমরা মারাঠা কনফেডারেসি দেখি, মারাঠা কনফেডারেসিতে আমরা দেখি যে তোমার একটা জায়গাতে পেশোয়া রয়েছে, যে পুনা সাতারা অঞ্চলটাতে, একটা জায়গায় ভোসলেরা রাজত্ব করছে। তো সেই রকম বাহমনি কিংডমটাও কিন্তু ডিসইন্টিগ্রেট হয়ে যায় এবং পাঁচটা পার্টি ডিসইন্টিগ্রেট হয়। একটা হচ্ছে আহমদনগর, আহমদনগরের যে ডাইনেস্টি ছিল, আহমদনগরের যে ডাইনেস্টি সেটা হচ্ছে নিজাম শাহী ডাইনেস্টি। তারপর হচ্ছে বিজাপুর যেখানে হচ্ছে আদিল শাহী ডাইনেস্টি, বেরার যেখানে আহমদ শাহী, যেখানে হচ্ছে ইমাদ শাহী ডাইনেস্টি, আহমদ বলছি, ইমাদ শাহী ডাইনেস্টি, এবং বিদারে হচ্ছে বারিদ শাহী, গোলকোন্ডাতে হচ্ছে কুতুব শাহী। সব থেকে শেষে অ্যানেক্স করেছিল কোনটা বলতো? সব থেকে শেষে অ্যানেক্স করেছিল হচ্ছে তোমার গোলকোন্ডা। হ্যাঁ, সব থেকে শেষে অ্যানেক্স করেছিল গোলকোন্ডা। এখানে খেয়াল রাখবে আহমেদনগর অ্যানেক্স করে শাহজাহান ইন দ্য ইয়ার অফ 1633, এবং তখনও কিছু পার্ট রয়ে গেছিল। তো এখানে তোমরা মনে রাখবে যে 1637 আহমেদনগর অ্যানেক্স করে বাই শাহজাহান। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে রয়েছে বিজাপুর। বিজাপুর ঔরঙ্গজেব অ্যানেক্স করে ইন দ্য ইয়ার অফ 1686। ঔরঙ্গজেব। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বেরারও হচ্ছে ঔরঙ্গজেব ইন দ্য ইয়ার অফ 1574। না সরি, বেরারকে না, অ্যাকচুয়ালি আহমেদনগরই অ্যানেক্স করেছিল, আহমেদনগর অ্যানেক্স করেছিল, ইমাদ শাহী ডাইনেস্টি ছিল। তারপর হচ্ছে বিদারকে বিজাপুর অ্যানেক্স করেছিল। বিজাপুর, এই যে বিজাপুর রয়েছে, বিজাপুর বিদারকে অ্যানেক্স করেছিল। আর গোলকোন্ডাকে অ্যানেক্স করে হচ্ছে তোমার ঔরঙ্গজেব ইন দ্য ইয়ার অফ 1687। এইটুকু ইনফরমেশন আপাতত খেয়াল রেখো। এবং এই যে গওয়ান রয়েছে, মেহমুদ দ্য গওয়ান, ইনি হচ্ছে তোমার একজন মার্চেন্ট ছিল এবং তার একটা টাইটেল ছিল যেটা হচ্ছে মালিক উত তজুর। এর একটা টাইটেল ছিল, টাইটেলটা হচ্ছে মালিক উত তুজুর, তুজুর বা তুজর, এবং যেটা এনাকে, এবং তার মানে হচ্ছে চিফ অফ মার্চেন্ট। আমি বলেছিলাম যে এই বাহমানি কিংডমের যে রাজারা ছিল তাদেরকে কি বলা হতো? অশ্বপতি বলা হতো, কারণ তারা তুর্কিদের সাথে ট্রেড করতো ঘোড়ার। চিফ অফ মার্চেন্ট এর মানে, ওকে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8।
ম্যাঙ্গো শাওয়ার আর কমন ইন আমের বৃষ্টি দেশেতে সাধারণ সাধারণ মানে সাধারণত দেখা যায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা নাকি ওয়েস্ট বেঙ্গল। ম্যাঙ্গো শাওয়ার দেখা যায় সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে দেখা যায় ম্যাঙ্গো শাওয়ার। চেরি ব্লসম কোথায় দেখা যায়, বা কফি বৃষ্টি দেখা যায় না? চেরি ব্লসম বা কফি বৃষ্টি সেটাও কিন্তু কেরালাতে দেখা যায়। অ্যাকচুয়ালি কফি বৃষ্টি মানে এই নয় যে কফির বৃষ্টি হয়, মানে যেই বৃষ্টিটা কফি কাল্টিভেশনের জন্য ইম্পর্টেন্ট সেটাকেই বলা হচ্ছে কফি বৃষ্টি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য বেস্ট নোন চাচনামা রুলার? নিম্নলিখিত মধ্যে কে সর্বাধিক ভাবে পরিচিত ছিলেন চাচনামা শাসক হিসেবে? বাংলাগুলো মাঝে মাঝে এমন হয়ে যায়, আসলে চাচনামা শাসক হিসেবে পরিচিত ছিলেন। অপশনস গুলো দেখো, এক মিনিট, অপশনস গুলো দেখো, আমি একটু জল খেয়ে নিই। সরি। বিগ্রহ রাজা সেকেন্ড, বাসুদেবা পৃথ্বীরাজ 1 নাকি পৃথ্বীরাজ 3? চাচনামা আমরা দেখেছি না, পৃথ্বীরাজ রোশো লিখেছেন, চাচনামা পৃথ্বীরাজ রোশো লিখেছেন, তো পৃথ্বীরাজ দ্য থার্ড চাচনামা শাসক হিসেবে পরিচিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, দ্য গুপ্তা সরি দ্য গোপথ ব্রাহ্মণা ইজ অ্যাসোসিয়েটেড which of the following Vedas? গোপথ ব্রাহ্মণ নিম্নলিখিত কোন বেদের সাথে সম্পর্কিত? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ নাকি সামবেদ? কোন বেদের সঙ্গে যুক্ত? ভেদিক কালচার আমরা পড়িনি না, আগে কোনো কোয়েশ্চেন আমরা করিনি ভেদিক এজ থেকে, তো ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অথর্ব বেদের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার দ্য গোপদ ব্রাহ্মণ। আচ্ছা, এখানে খেয়াল রাখবে বেদের হচ্ছে 4টে ভাগ, একটা হচ্ছে ঋগ্বেদ, তারপর হচ্ছে তোমার সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই যে ঋগ্বেদ এটা হচ্ছে ফার্স্ট বেদ, ঠিক আছে, সব থেকে আর্লি বেদ, এবং এখানে 10টা মন্ডল আছে, 10টা মন্ডল আছে, এবং এটা সব থেকে লার্জেস্ট, এবং এখানে কি আছে, মন্ত্র আছে, সংস্কৃতের মন্ত্র আছে, এবং টোটাল কতগুলো হাইম আছে? টোটাল হাইমস হচ্ছে 1028, ঠিক আছে। এবং এখানে তোমার ইন্দ্র, অগ্নি, বিষ্ণু, বরুণ এদের সম্পর্কে, মানে এদেরকে উপসর্গ করে যে হাইমস গুলো রয়েছে সেগুলো আছে। গায়ত্রী মন্ত্র আছে এখানে, ঋগ্বেদের মধ্যে আছে গায়ত্রী মন্ত্র। কোথায় আছে ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র আছে তোমার থার্ড মন্ডলাতে। আচ্ছা, এবং দশম মন্ডলে পুরুষ সূক্ত মেনশন করা আছে। দশম যে মন্ডল, 10th মন্ডলে পুরুষ সূক্ত মেনশন করা আছে। আর 7th মন্ডলে 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে তোমার অনেকগুলো ট্রাইব ছিল, সেই ট্রাইবদের মধ্যে তোমার যুদ্ধ হয়েছিল, এবং যেখানের মধ্যে দুটো ফেমাস ট্রাইব ছিল, যেটা হচ্ছে ভারত আর পুরু, এবং এই ভারত আর পুরু ট্রাইব থেকেই পরে একটা ক্ল্যান আসবে যেটা হচ্ছে কুরু ক্ল্যান, এবং সেই কুরু ক্ল্যান থেকেই তোমার পাণ্ডব এবং কৌরব, পাণ্ডব এবং কৌরব যেটা তোমার মহাভারতের যে দুটো অপোনেন্ট টিম আর কি, তো যাদের মধ্যে ব্যাটল অফ মহাভারত হবে সেটা এই জায়গা থেকে আমরা ট্রেস ব্যাক করতে পারি। ওকে, আচ্ছা, আর এবং 9th মন্ডলে কি মেনশন আছে? 9 মন্ডলে মেনশন আছে হচ্ছে তোমার সোমরাজ সম্পর্কে, সোমরাজ সম্পর্কে। It's a kind of energy drink. Okay, clear? আচ্ছা, সামবেদ হচ্ছে, এটা হচ্ছে মিউজিকের সাথে অ্যাসোসিয়েটেড, মিউজিকের সাথে অ্যাসোসিয়েটেড। আর অথর্ববেদ হচ্ছে তোমার জাদু মন্ত্র, ঠিক আছে, ইভিল স্পিরিট এবং যে সমস্ত
জাদু টোনার সাথে অ্যাসোসিয়েটেড, এবং যজুর্বেদ হচ্ছে এখানে মন্ত্র আছে। সরি, অথর্ববেদে লিখছি কেন? এখানে হচ্ছে ইভিল স্পিরিট, কালা জাদু সম্পর্কে বলা আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, হু সেড প্রিয়াম্বল অ্যাজ আইডি কার্ড অফ কনস্টিটিউশন? এটা আমরা অলরেডি করেছি। কে সংবিধানকে পরিচয়পত্র হিসেবে বর্ণনা করেছেন? আইভার জেনিংস, এন কে পালকিওয়ালা, কে এম মুন্সি, নাকি কে সি ওয়্যার? কে বলেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করো। কে বলেছেন? অপশন বি, এন এ পালকিওয়ালা। আর কে কি বলেছিলেন? আর হচ্ছে তোমার হরোস্কোপ অফ কনস্টিটিউশন বলেছিলেন কে এম মুন্সি। কি বলেছিলেন? হরোস্কোপ অফ कॉन्स्टिट्यूशन, मुंशी जी ने बोला হরোস্কোপ অফ কনস্টিটিউশন। হরোস্কোপ মানে তোমার পাঁজি টাজি যেরকম সেটার সাথে রিলেটেড বোধহয়। তো তুমি এরকম ভাবে ভাবো যে তোমাদের গ্রামে একজন কেউ মুন্সি আছে যে হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজার, তাই তিনি এরকম মন্তব্য করেছেন। আচ্ছা, আর হচ্ছে তোমার কি নোট অফ কনস্টিটিউশন বলেছিলেন আনস বেকার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ জিওলজি? কে ফাদার অফ জিওলজি নামে পরিচিত? জন বাটলার, অ্যালফ্রেড ওয়েগনার, জেমস হাটন, নাকি আর্ট স্মিথ? হু ইজ নোন এজ ফাদার অফ জিওলজি? ফাদার অফ জিওলজি নামে পরিচিত হচ্ছে অপশন সি, জেমস হাটন। অ্যালফ্রেড ওয়াগনার, অ্যালফ্রেড ওয়াগনারের নাম কিসের সাথে যুক্ত? না কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাথে যুক্ত। কন্টিনেন্টাল, এটাও ইম্পর্টেন্ট, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আর জন বাটলার ইনি হচ্ছেন কি বলবো পাথর টাথর এইসবের বিশেষজ্ঞ ছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, the highly viscous, mechanically weak and ductile region of Earth's surface, Earth's upper mantle is called? পৃথিবীর সবথেকে উপরের আস্থা ধরনের অত্যন্ত শ্রান্ত এবং যান্ত্রিকভাবে দুর্বল এবং নমনীয় অংশকে কি বলা হয়? এক্সোস্ফিয়ার, অ্যাস্টেনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, নাকি মেসোস্ফিয়ার? দেখো, মেসোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার তো আর্থের ইন্টেরিয়রের পার্টই নয়। মেসোস্ফিয়ার আর তোমার এক্সোস্ফিয়ার এই দুটো তো অ্যাটমসফিয়ারের পার্ট, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার আমরা কাকে বলছি? আর্থের মধ্যে যে পার্টটা তোমার, এখানটা দেখো না, এই কোয়েশ্চেনটা করে নাও, তারপর আমি এখানে আছে এইটা, এই পার্টটা হচ্ছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। এবং এই যে লিথোস্ফিয়ার কোনটা? না ক্রাস্ট এবং আপার মোস্ট অফ দ্য সলিড ম্যান্টেল, যেই দুটো একসাথে হচ্ছে তোমার তৈরি করছে কি লিথোস্ফিয়ার। এবং অ্যাস্থেনোস্ফিয়ারটা ভিসকাস টাইপের, যেটা হচ্ছে তোমার এখানে খেয়াল রাখবে যে এই অ্যাস্থেনোস্ফিয়ারটা কিন্তু লিকুইড রয়েছে এবং এটা খুব ভিসকাস একটা লিকুইড, এর ওপরই প্লেট গুলো ফ্লোট করে। ওকে, আচ্ছা এখানটাতে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউটিটা বোধহয় তোমাদেরকে বলিনি আমি, তাই তো? বলিনি। আচ্ছা, এটা হচ্ছে তোমার আউটার ক্রাস্টের দুটো পার্ট, একটা হচ্ছে ওপরের আউটার ক্রাস্ট এবং একটা হচ্ছে ইনার ক্রাস্ট। এই আউটার এবং ইনার ক্রাস্টের মাঝখানে যে ডিসকন্টিনিউটি, এবার যদি ক্লোজ প্রোগ্রাম হয়ে যায় আমি আর লিখবো না, আমি আর লিখবো না। আমি প্রবলেমটাই ধরতে পারছি না, এটা কেন হচ্ছে। 1 ঘন্টার ক্লাসে যদি দুবার করে পিপিটিটা বন্ধ হয়ে যায়, আমাকে আবার ওইগুলো লিখতে হবে যেগুলো লিখেছিলাম। আই হেট টেকনোলজি সামটাইমস। এটা পড়ছিলাম তো, চলো বাদ দাও। এখানে দেখো আপার আপার ক্রাস্ট আর নিচে আছে ইনার ক্রাস্ট, এর মাঝখানে যে ডিসকন্টিনিউটিটা আছে, যে লাইনটা, সেই লাইনটাকে বলা হচ্ছে তোমার দিয়ে লিখি কোনরাড ডিসকন্টিনিউটি। ঠিক আছে,
এবার এই ক্রাস্ট এবং ম্যান্টেলের মাঝখানে যে ডিসকন্টিনিউটি সেটাকে বলা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি। এবার ম্যান্টেলে ঢুকে গেলাম আমরা, ম্যান্টেলের পরে আপার ম্যান্টেল এবং তোমার আউটার ম্যান্টেল এবং ইনার ম্যান্টেল। ঠিক আছে, এটা হচ্ছে আউটার ম্যান্টেল, এটা হচ্ছে ইনার ম্যান্টেল। এইখানে যে ডিসকন্টিনিউটিটা এটাকে বলা হচ্ছে রেপিটি ডিসকন্টিনিউটি। রেপিটি ডিসকন্টিনিউটি এবং ম্যান্টেল আর কোর মানে এই ডিসকন্টিনিউটিটাকে বলা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি মানে যেখানে ব্রেক হচ্ছে। এবং ইনার কোর আর আউটার কোরের মধ্যে যে ডিসকন্টিনিউটি, এই ডিসকন্টিনিউটিটাকে বলা হচ্ছে তোমার মানে আউটার কোর আর ইনার কোরের মধ্যে, যেটাকে বলা হচ্ছে লেম্যান ডিসকন্টিনিউটি। এই ডিসকন্টিনিউটি গুলো মনে রাখবে। আপার ক্রাস্ট আর ইনার ক্রাস্টের মধ্যে হচ্ছে কর্নার ডিসকন্টিনিউটি, তারপর হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি, তারপর অ্যাক্টি ডিসকন্টিনিউটি, তারপর হচ্ছে গুটেনবার্গ, তারপর লেম্যান। আর একটাই কোয়েশ্চেন বলে বাকি ছিল, না দুটো। দ্য পয়েন্ট অফ দ্য সারফেস নিয়ারেস্ট টু দ্য ফোকাস অফ দ্য আর্থকুয়েক ইজ কল্ড। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু সব থেকে নিকটতম বিন্দু ভূপৃষ্ঠের মধ্যে যে বিন্দুটা সেটাকে কি বলা হয়? হাইপোসেন্টার, এপিসেন্টার, সেন্ট্রি সেন্টার নাকি সেমি সেন্টার? অপশন বি সঠিক উত্তর, এপিসেন্টার বলা হয়। এখানে দেখো যেখানে ভূমিকম্পটা উৎপন্ন হচ্ছে সেখানটাকে বলা হচ্ছে হাইপোসেন্টার, এবং যেখানে ভূপৃষ্ঠে এসে টাচ করছে সেই জায়গাটাকে বলা হচ্ছে এপিসেন্টার। এবং খেয়াল রাখবে এখানে দুটো টাইপের ওয়েভ আমরা দেখতে পাই, একটা হচ্ছে পি ওয়েভ আর একটা হচ্ছে এস ওয়েভ। পি ওয়েভ হচ্ছে যেটা সব থেকে তাড়াতাড়ি যায় এবং সেটা সলিড, গ্যাস, লিকুইড তিনটে দিয়ে মুভ করতে পারে। এটা ইটস লাইক এ সাউন্ড ওয়েভ, যেখানে সলিডে সব থেকে বেশি, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে। এবং এস ওয়েভ হচ্ছে শুধুমাত্র সলিডেই মুভ করে। তোমার সরি সলিডে এস ওয়েভের ক্ষেত্রে দেখো এখানে তোমার জোন সৃষ্টি করছে, একটা শ্যাডো জোন সৃষ্টি করছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। ড্যাশ ইজ দ্য রেসপন্সিবল ফর আর্থস ম্যাগনেটিক ফিল্ড। এত বাজে লাগছে না ক্লাসটা, এতবার ডিস্টার্ব হলো। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী কোনটা? ইনার কোর, ম্যান্টেল, আউটার কোর নাকি ক্রাস্ট? কোনটা দায়ী? সঠিক উত্তর হচ্ছে আউটার কোর দায়ী, কারণ ইনার কোর হচ্ছে তোমার সলিড, আউটার কোর কিন্তু সেমি সলিড ফর্মে থাকে, এবং সেই আউটার কোরটাই তোমার দায়ী হচ্ছে এই যে আউটার কোর, এই আউটার কোরটাই দায়ী তোমার আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড তার জন্য। ক্লিয়ার? তো এই কটাই কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন গুলো কেমন লাগলো এবং সাথে অ্যাসোসিয়েটেড ডেটাটা কেমন লাগলো সেটা জানাবে, এবং যারা ক্লাসটা দেখছো ক্লাসটা কেমন লাগছে সেটাও জানাবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। আর এইটুকু কিপ করে কি হবে? তুমি দেখো আমি যে এত কিছু লিখলাম, সমস্ত কিছু চলে গেল, সবকিছু আবার আমাকে লিখে তারপর পিডিএফটা প্রোভাইড করতে হবে। আজকে আমি আর লিখতে পারছি না, যাদের দেখার তারা না একটু ক্লাসটা দেখে নিও বা নোট করে নিও।